হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আউটসাইড বাউন্ডারি। বাহ, তুইও ডার্ক, আমিও ডার্ক, আজকের দিনটাও ডার্ক। ম্যাচ নিয়ে তো আমরা ডিসকাশন করবো, বাট তার আগে তোর কিছু মতামত রাখ। আজকের দিনের এই ম্যাচ থেকে না প্রচুর কিছু পজিটিভ আছে, বাট ফ্রম সাউথ আফ্রিকান সাইড মানে আজকের ম্যাচটা চোখে আঙুল দিয়ে তোমাকে দেখিয়ে দিল যে তুমি যত বড় কেউকেটাই হও না কেন, তুমি যদি ভালোভাবে তোমার টিমে প্রতিভা থাকলেও তুমি যদি তোমার নিজের বায়াসনেস সরিয়ে না রেখে তুমি যদি প্রপার ট্যালেন্ট হান্ট না করো, তোমার প্রপার ট্যালেন্টকে যদি ঠিকঠাক জায়গায় ইউটিলাইজ না করো, তাহলে তুমি হারবেই। আমি জানি না ক্রিকেটে কোনো দেবতা আছে কিনা, যদি কোনো থেকে থাকে, সে পরিষ্কার চোখে আঙুল দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার প্রতি অনেস্ট থাকলে আমি তোমায় ফিরিয়ে দেব, তুমি আমার সঙ্গে ডিসঅনেস্টি করলে এইভাবেই মুখ থুবড়ে পড়বে। এক কথায় বলতে গেলে এটাই। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় আমরা ম্যাচটা হেরে গেছি। প্রথমে যেটা তুই বললি তোর ফার্স্ট ওপেনিং কমেন্টসে, যে আমাদের পুরো টিম সিলেকশনে একটা উইক লিঙ্ক পুরো ম্যাচটাকে নিচে নিয়ে আসতে পারে। আমার সেই জিনিসটাই মনে হলো আজকে আমাদের 8 নম্বরে যে বা 9 নম্বরে যে সিলেকশনটা ছিল টিমে, বলতে গেলে ওয়াশিংটন সুন্দর। আমার মনে হলো যে এই সিলেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না আজকের জন্য। এর কারণে আমরা আসবো ঠিকই, বাট তার আগে তোকে আমি একটা প্রশ্ন করতে চাই। তুই কি কোনো লজিক খুঁজে পেলি অক্ষর প্যাটেলকে ড্রপ করার পিছনে? কোনো ক্রিকেটীয় লজিক আমি পাইনি, বরং প্রিভিয়াস অনেক কিছু ইনসিডেন্ট থেকে টিম ম্যানেজমেন্টের আমি একটা জিনিস দেখেছি, টিম ম্যানেজমেন্ট কিছু কিছু প্লেয়ারের প্রতি বায়াসড, এবং সেই বায়াসনেস এর রেজাল্ট, নাথিং এলস। নো ক্রিকেটীয় লজিক ক্যান এক্সপ্লেন দ্যাট কাইন্ড অফ রাবিশ ডিসিশন। মানে না, ঠিক বলেছিস, যেটা 100 বার। অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দরের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, ঠিক ডেফিনেটলি। আছে। প্লাস ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতানোর এক্সপিরিয়েন্সও অক্ষর প্যাটেলের বেশি। যেহেতু ও রেগুলার সেট আপে আছে, আর ওকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল কোনো একটা পার্টিকুলার রিজন ভেবেই, তো এরকম জায়গায় হট করে এই সময় একটা রিপ্লেসমেন্ট এনে নেওয়া, আমি এটার মানে বুঝতে পারলাম না। আমার মনে হলো এটা কমপ্লিটলি একটা ইললজিক্যাল। কমপ্লিটলি ইললজিক্যাল। তারপর এবং তোর এক্স্যাক্টলি তোমাকে আমি আগের দিনের ম্যাচে এক্স্যাক্টলি ইন্ডিয়া নেদারল্যান্ড ম্যাচ থেকেও এক্স্যাক্টলি তোমাকে এই জিনিসটাই পয়েন্ট করেছিলাম যে নেদারল্যান্ডের হুম, এগেনস্টে এই অবস্থা হচ্ছে, তুমি ভাবো তাহলে সাউথ আফ্রিকার এগেনস্টে কি হবে। এবং তুই যথারীতি আমাকে আমার প্রেডিকশনটাই। হ্যাঁ, তুই আমাকে প্রশ্ন করেছিলি কি ওয়াশিংটন সুন্দর আসতে পারে টিমে। আমি বলেছিলাম জীবনও আসতে পারে না, এটা কখনো পসিবল নয়, কোনো লজিক্যাল মাইন্ড এই ডিসিশন নিতে পারে না। যাই হোক, আমরা পরের জিনিসটা নিয়ে ডিসকাস করি। তোর বোলিং অ্যাপ্রোচ কিরকম লাগলো ইন্ডিয়ার? দেখো বোলিং অ্যাপ্রোচ আর বোলারের পারফরমেন্স, আমি এই দুটো জিনিসকে যদি আলাদা করি, টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে দুজন, যারা সত্যিই টপ ক্লাস, টপেই রয়েছে, জসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং। ওরা বুঝিয়ে দিল যে কেন ওদেরকে সব টিম টি20-তে ভয় পায়। এবং তুমি ভাবো, ইন্ডিয়া এর থেকে বেটার স্টার্ট এক্সপেক্ট করতে পারে? 21 রানে 3 উইকেট, না 20 রানে 3 উইকেট পড়ে গেছে, আর কি চাই তোমার? কিন্তু তারপরে আমি বুঝলাম না কি জন্য পুরো বোলিং অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেল, কমপ্লিটলি নেগেটিভ বোলিং করলো। উইকেট নেওয়ার কোনো চাহিদাই ছিল না, যেখানে প্রথম 6 ওভারে 20 রান না 21 রান উঠছে, সেখানে পরের 7 ওভারে কি করে 95 এক্স্যাক্টলি বললেন বোধহয় 93 রান তুলে নিয়েছে। কিভাবে? বিকজ ওই একটা উইক লিঙ্ক, ওখানে তোমাকে জাস্ট বরুণ চক্রবর্তীর মতো বোলারকে স্টেডি হতে দিচ্ছে না, সেখানে এ তো কোথাকার, এ তো খড়কুটির মতো উড়ে যাবে। সো এক্স্যাক্টলি তাই হলো। আর ভালোভাবে যদি দেখো, এখানে ক্রিটিসাইজ করবো না বললেও, আজকে না পয়েন্ট নেই তোমার, কনস্ট্রাকটিভ ওয়েতেও বলার মতন জায়গা নেই। তোর এই বোলিং যেটা বললি খুব ভালো, তুই এক্সপ্লেনেশন দিলি। এখানে আমার একটা জাস্ট একটা ছোট্ট মাইনর পয়েন্ট আনার আছে, যে আমার মনে হয়
বা আমি যা বিভিন্ন জায়গায় নিউজে যা পড়ছিলাম যে ওয়াশিংটন সুন্দরকে আনার একটাই রিজন ওরা যে পেয়েছিল যে সাউথ আফ্রিকার টপ অর্ডারে দুটো লেফট হ্যান্ডার, মিডল অর্ডারে ডেভিড মিলার। তো ওরা চেয়েছিল যে ওয়াশিংটন সুন্দরের নতুন বলে বোলিং করার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, যদি থেকেই থাকে। ওদের প্রথম দুটো লেফট হ্যান্ডার প্রথম 3-4 ওভারের মধ্যে আউট হয়ে গেছিল। তাহলে পাওয়ার প্লেতে যে আর্শদীপকে একটা এক্সট্রা ওভার কেন করানো হলো? সে ঠিক আছে করিয়েছে, সেটা কোনো অসুবিধা নেই। তখন অ্যাজ এ ক্যাপ্টেন হয়তো সূর্যা ভেবেছে উই উইল গো ফর দ্য কিল, কারণ 3টে উইকেট পড়ে গেছে। বাট যখন ডেভিড মিলার একটা বাঁহাতি ব্যাটসম্যান রয়ে গেছে, তুমি 1 ওভারে 11 রান দিয়ে তুমি কাউকে সরিয়ে নিলে, তার মানে যে যে ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের কনফিডেন্সই নেই এই বোলারটার উপরে যে সে রান ডিফেন্ড করতে পারবে বা উইকেট নিতে পারবে। তাহলে যদি এরকম একটা বোলারকে আমরা ওয়ার্ল্ড কাপ এরকম মেগা স্টেজে নিয়ে যাচ্ছি, যার প্রতি আমরা কনফিডেন্সই রাখতে পারছি না, তাহলে সেই জায়গা জাস্টিফাই করা যায় না। এক্স্যাক্টলি, মানে তুমি সব পয়েন্ট গুলোই বলে দিলে, আমি এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই বলতে যাচ্ছিলাম। মানে প্রবাবলি দ্য ওয়ার্স্ট মুভ ইন দিস ম্যাচ, মানে আমার পার্সোনালি মনে হয় যখন টস হয়েছে এবং ক্যাপ্টেন বলছে যে লিটল হার্স টু আকসার, ওইখানেই আমরা 40% ম্যাচ হেরে গিয়েছি। মানে আমি জানি ঠিক না, আছে, তুমি হয়তো আমার সঙ্গে না না ডিসএগ্রি ঠিক করতে আছে। পারো, কিন্তু আমার মনে হয় ওইখানেই আমরা ম্যাচ হেরে গিয়েছি। হ্যাঁ, আমরা এটা কোয়ান্টিফাই করতে পারি না যে কত পার্সেন্টে, বাট ঠিক আছে, তোর ইমোশনস আমার ইমোশনস নিয়ে আমি বুঝতে পারছি যে এটা একটা আমাদের ক্রিকেটিং ব্রেন অনুযায়ী যে এটা একটা ইনকারেক্ট ডিসিশন ছিল, বা টিম হুম। ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ কি ছিল, ঠিক ছিল না ভুল ছিল, সেটা আগামী দুটো ম্যাচে আমরা বুঝে যাব যে এই ডিসিশনটা কতটা আমাদের ফেভারে যাবে বা কতটা আমাদের হার্ট করবে। ওকে, এনিওয়ে, তারপর আমরা সরি টু হচ্ছে ডিফার উইথ ইউ। তোমার মনে হয় আর সুযোগ, মানে কোনো চান্স আছে? ওদিকে ওয়েস্ট ইন্ডিজ আছে, জিম্বাবুয়ে আছে, যেভাবে আজকের ম্যাচ খেলেছে, তোমার মনে হয় এরা জিম্বাবুয়ের এগেনস্টেও জিততে পারবে? তুমি বলো। সাউথ আফ্রিকার কি অ্যাপ্রোচ ছিল ব্যাটিং এ? ওরা 20 রানে 3 উইকেট চলে গিয়েছে। ইন্ডিয়াও গিয়েছিল, হুম কিন্তু সাউথ আফ্রিকা তারপর কি করলো? কন্টিনিউয়াস অ্যাটাক করলো, এবং সাথে একজন, কিন্তু ওরা সব বলে 6 মারার চেষ্টাই করেনি। 3টে সিঙ্গেল নিয়েছে, একটা 6 মেরেছে। ইভেন বরুণ চক্রবর্তী, ইফ আম নট রং, ওকে ফার্স্ট 4টা বলে বোধহয় 5টা বলে সিঙ্গেল নিল, লাস্ট বলে 6 মেরে দিল। রান রেটটা তো বাড়িয়ে দিল না? মানে ওরা কন্টিনিউয়াসলি অ্যাটাকিং মোডে গিয়েছে, এবং ওরা চুজ করে নিয়েছিল কাকে আমরা অ্যাটাক করব। তুমি ভাবো জসপ্রীত বুমরাকে কি রেসপেক্ট দিল। 19th ওভার, 19th, এক 17th আর 19th। 17th আর 19th, মানে হ্যাঁ, ওইখানে ব্যাটই তুললো না। এবং যার ফলস্বরূপ, মানে জসপ্রীত বুমরা ওর ক্লাস ওয়াইজ বল করেছে, ঠিক আছে, ওর জায়গায় হয়তো যে কেউ থাকলেও ব্যাট তুলবে না, কিন্তু গেম প্ল্যানটা কিভাবে ছকে নিয়েছে ভাবো। যে ওইখানে যখনই তুমি একজন ওই উইক পয়েন্ট লিঙ্ক করছো, ওরা বুঝে গেছে যে একে আর বল দিতে পারবে না এরা, ঠিক আছে, কেননা ওদের মেইন যে স্পিনার, মিস্ট্রি স্পিনার, মানে আমি স্টিল মনে করি ওটা ওর ওয়ান ব্যাড ডে। কিন্তু ওকে আমিও তাই যখন, মনে করি। হ্যাঁ, ওকে যখন ভেঙে দিয়েছে না, ও যখন নেগেটিভ বোলিং শুরু করেছে, তখন ওই মিসিং লিঙ্কের জাস্ট কোনো ক্ষমতা নেই আসবার, আর ওকে আনলে ওর কেরিয়ার শেষ হয়ে যাবে। তো সেই রকম জায়গাতে দাঁড়িয়ে যশপ্রীত বুমরার মতো প্লেয়ারকে রেসপেক্ট দিয়ে, মানে গেম প্ল্যান যেটা বলছিলাম, যে ওকে একটা মানে রেগুলার নয়, মানে ইররেগুলার বোলারকে, যতই হার্দিক পান্ডিয়া করুক, হার্দিক পান্ডিয়ার অ্যাকিউরেসি তো আর নয়, মানে বুমরার মতো নয়, তুমি যেটা ওভার দ্য কল বলছিলে। তো সেই জিনিসটার জন্য তুমি দেখো লাস্ট ওভারে 16-17 রান তুলে নিল। মানে ওদের 17 বা 18 রান। 17 বা 18 রান, মানে মানে আমি জাস্ট ওটাই বলতে চাইছি, ওরা প্রপার প্ল্যান এ থেকে প্ল্যান বি তে সুইচটা এত স্মুথ ট্রানজিশন করেছে না, মানে তোমাকে ফিলই, ওদের সাপোর্টাররা ফিলই করবে না যে ও 20 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল। ঠিক আছে, এখানে আমি তোকে এবার থামাচ্ছি যে তোর মন মোটামুটি সামারি হচ্ছে যে এখানে যে সাউথ আফ্রিকার ব্যাটিং ওয়াইজ বা ব্যাটিং অ্যাপ্রোচে ওদের প্ল্যান এ প্ল্যান বি দুটোই নিয়ে এসেছিল ওরা, একদম, যে একদম। কাকে অ্যাটাক করব কাকে অ্যাটাক করব না, ওরা হোমওয়ার্কটাকে খুব ভালো মতো করে এসেছিল হুম। কে আমাদের টার্গেট হবে। ওকে, ঠিক আছে। এবার আমার একটা পয়েন্ট বলি, তুই এবার দেখ সাউথ আফ্রিকার অ্যাপ্রোচে আর ইন্ডিয়ান ব্যাটিং অ্যাপ্রোচে কতটা ডিফারেন্স দুটো টিমের মাইন্ডসেট বা গেম রিডিং এর মধ্যে। সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতে 3 উইকেট ডাউন ছিল,
ইন্ডিয়ারও পাওয়ার প্লেতে 3 উইকেট ডাউন, সাউথ একদম আফ্রিকাও তাই। 8টা প্রপার ব্যাটসম্যান নিয়ে খেলছে, হুম 7টা প্রপার ব্যাটসম্যান, 8 নম্বর অলরাউন্ডার। হুম। ইন্ডিয়াও কিন্তু 8 নম্বর অব্দি ব্যাটসম্যান, ঠিক আছে। 7 নম্বর ওদের, ধরো, রিঙ্কু সিং অব্দি ধরো, মানে ওই নতুন লিঙ্কটাকে ওকে ধরো না। ঠিক আছে, আমি অলরাউন্ডার ধরে নিলাম, মানে অলরাউন্ডারকে আমি এখানে ধরছি যে ব্যাটিং অলরাউন্ডার, এরা কেউ বোলিং অলরাউন্ডার না, ঠিক ওকে, আছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, তো উম, তো সেই জায়গায় সাউথ আফ্রিকা যখন 3টে উইকেট যায়, তো ওরা কি করলো, নিজেদের সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার, প্রো, মানে যে প্রো প্লেয়ার, কি সবাই প্রো প্রো প্লেয়ার এখানে, ইন্টারন্যাশনাল খেলছে, বাট যে সব থেকে এক্সপিরিয়েন্স, সব রকম সিচুয়েশন খেলে এসছে, তাকে আগে পাঠালো, যে তুমি এক্স্যাক্টলি। যাও এই সিচুয়েশনে ম্যাচটাকে ডিপ নিয়ে যাও। অ্যান্ড ডেভিড মিলার যেহেতু এত আইপিএল খেলে, সব রকম সিচুয়েশন খেলে, আই থিঙ্ক ওর কাছে এই সিচুয়েশনটা খুব একটা চ্যালেঞ্জিং মনে হয়নি। ছিল না। আর সেই ভুলটা আমরা কি করলাম, আমাদের টিম ম্যানেজমেন্ট কি করলো, যে যখন 3টে উইকেট চলে গেল, আমরা এমন একজনকে পাঠালাম যার স্ট্রাইক রেট হয়তো 130s এর কাছাকাছি, না না, একটা 100রও নিচে। 50 রয়েছে, না না, 100-র উপরে, একটা 50 আছে, আর রাফলি 50-60টা গেম খেলেছে। 50-60টা গেম কিন্তু অনেকটা গেম, অনেকে। ঠিক আছে, অনেকটা গেম টি20-র জন্য, বাট স্টিল এইখানে এমন একজনকে দরকার ছিল যে ম্যাচটাকে ডিপে নিয়ে যেতে পারবে, যে অকেশনাল বাউন্ডারি মারতে পারবে, যে রান রেটের কাছাকাছি মেনটেন করে চলতে পারবে, যে সবসময় হয়তো 6 মারা সম্ভব হচ্ছে না, বাট সিঙ্গেল যে নিতে পারবে। স্ট্রাইক রোটেট করে, অকেশনাল বাউন্ডারিজ মারা, একটা প্রপার ব্যাটসম্যানকে পাঠানো হচ্ছিল কাইন্ড অফ সেইখানে। শিবম দুবে। ইনফর্ম শিবম দুবে হতে পারতো, কারণ শিবম দুবে করা ইউজ করছে লাস্ট মেবি 6, 7 বা 8 ওভার্স এর জন্য। হুম রিঙ্কু সিং যেখানে চান্স পাচ্ছে না, আমরা হুম সবাই জানি রিঙ্কু সিং ইজ কেপেবল, ও 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করে, হুম। 39, 38 অ্যাভারেজ আছে, কিন্তু টি20 ক্রিকেট ইট ইজ কোয়াইট সিগনিফিকেন্ট, বলবো যে এখানে খুব ভালো অ্যাভারেজ। তো ইম্প্যাক্টফুল। ইম্প্যাক্টফুল ইনিংস খেলে, তাকে অ্যাটলিস্ট এখানে চান্সটা দেওয়া উচিত ছিল, যেটা ইন্ডিয়া এখানে খুব লার্জলি এই প্লটটা মিস করে গেল। তার জন্য কি হলো, যে রান রেট দুদিক থেকে পাইল হতে শুরু করলো, আর লাস্টে ফলস স্ট্রোক খেলে দুজনেই কিন্তু আউট হয়ে গেল। হুম। না, আমি বুঝতে পারছি না ওকে নিয়ে কি আমাদের টাইম স্পেন্ড করা উচিত হবে, মানে বুঝতে পারছো তো আমি কার কথা বলছি, মানে অভিষেক শর্মা, নাম্বার 1 হ্যাঁ, টি20 নিশ্চয়ই। ব্যাটার। হুম। তোমার কি মনে হয় মানে? দেখ, এখানে অভিষেক শর্মার পুয়ার ফর্ম কন্টিনিউস, আর এর থেকে বেশি কিছু বলার নেই। ও, আমার ওকে অনেক ভালো লাগে অ্যাজ এ ব্যাটসম্যান, বাট এই লাস্ট কয়েকটা ম্যাচেও 0-0 আউট হচ্ছিল, আমরা সবাই ওকে বেনিফিট অফ ডাউট চাইলেও দিতে পারতাম। বাট বাট কালকের ব্যাটিং দেখে আমার সত্যি প্যাথেটিক লেগেছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এ ওয়ার্ল্ডের নাম্বার 1 টি20 ব্যাটার। লোকে হুম সাউথ আফ্রিকান বোলিং লাইন আপ এত সুন্দর প্রিপেয়ার্ড হয়ে এসেছিল ওর জন্য, হুম। ওকে শুধু স্লোয়ার বল করে গেল। একটা এক্স্যাক্টলি। ফাস্ট বল করেছে, যেটা ও মানে 6 মেরে দিয়েছে। 6 মেরে দিয়েছিল, মানে উইকেট কিপারের মাথার উপর ফ্লিক দিয়ে করে, হ্যাঁ। আপার কাট মেরে, ফ্লিক না, আপার কাট মেরে আপার 6টা কাট মেরে। মারলো। দ্য মোমেন্ট ওই 6টা গেছে, ওরা কিন্তু তার পরের বল থেকে পেস কমিয়ে দিয়েছে। হুম। ও 12টা বল খেলেছে, তার মধ্যে 7টা ফলস বস। শটস ছিল, একদিকেই রান করেছে শুধু। সেটা ঠিক আছে, যে এইখানে দরকার ছিল যে একটু চার্জ নিয়ে বা একটু দায়িত্ব নিয়ে ওর খেলা। হ্যাঁ। বাট ঠিক আছে, হয়তো ওর ইন্টেন্টকে আমি ডিমিন করব না, ওর ইন্টেন্ট গেমের প্রতি ছিল। অনেক ব্যাটসম্যান 3টে ডাক হওয়ার পরে খুব সেলফিশ হয়ে নিজের 20-25 রান করে নেওয়ার ইচ্ছা চেষ্টা করে, যে আমার পজিশনটা হুম যাতে বেঁচে থাক। এইখানে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও টিমের জন্য চিন্তা করে নিজের গেম প্ল্যান স্টাইল চেঞ্জ করেনি। বাট অ্যাগেন, মোমেন্ট অফ দ্য আওয়ার, মানে সেই সিচুয়েশনে কি প্রয়োজন ছিল, এই ট্রিকটা হয়তো আমাদের ইন্ডিয়ান টিম মিস করে গেল। আর আরেকটা পয়েন্ট যেটা এখানে আমি বলতে চাই, মানে ওকে রীতিমতো প্ল্যান করে আউট করলো। হুম ও যখন ব্যাট করছে, ওর জন্য ডিপ এক্সট্রা কভার, ডিপ হুম পয়েন্ট সেট হুম করলো, হুম বাট মার্কো জেনসন বলটা করলো কি স্লোয়ার হুম স্টাম্পসে। ও বুঝতেই পারলো না যে ওটা স্লোয়ার বা নাকল ডেলিভারি ছিল, ও উপরে মেরে দিল, টাইম করতে হুম। পারলো না। অ্যান্ড ভেরি গুড ক্যাচ বাই করবিন বোস। এবং মানে এই জায়গাটাতেই হচ্ছে যে কি বলতো, মানে তুমি মানে কি বলবো, কম্পেয়ার করতে না চাইলেও কম্পারিজন চলে আসবে, মানে দ্য কিং, কিং কোহলির সঙ্গে। মানে কি বলতো, ও কিন্তু ইন্টেন্ট চেঞ্জ করেনি কোনোদিন।
বাট হুম। হি হ্যাজ দ্য কন্ট্রোল ইন দ্য গেম ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। মানে ও ওই জন্যই বুঝিয়ে দেয় যে কেন ওকে টিমে দরকার। বাস জাস্ট মানে আমার মনে হয়, দেখো, তোমাকে ইন্টেন্ট চেঞ্জ না করেও কিন্তু তুমি স্কোর করতে পারবে। তুমি বুঝতে পারছো যে ছয় মারতে পারছো না, পাঁচটা বল খেলে, মানে এক ওভারে চারটা ডট ডট বল খেলে দুটো ছয় মারা, আর তুমি ছটা বলে প্রত্যেকটাতে 2 রান নেওয়া। ইন্টেন্ট মানে রানটা বারোই, কিন্তু তোমার মধ্যে কনফিডেন্সটা আসবে যে হ্যাঁ আমি ব্যাটে বলে টাচ করতে পারছি। সো আমার এখানে মানে ওই আর কি, খুব বেশি ক্রিটিসাইজ না করে জাস্ট, আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট ওর পাশে থাকবে বলে। মানে কেননা সবাই যখন মানে তোমার হাতে এখন কাইন্ড অফ ধরো, মানে রিসার্চের সেন্সে বললে তুমি শুধুই একটাই পার্টিকুলার টপিকে একটাই জিনিস জানো, তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না। মানে ওর ও সবাই বুঝে গেছে ওর উইক পয়েন্ট, ও স্লো বল খেলতে পারছে না, স্পিন খেলতে পারছে না ইত্যাদি। সো আমার মনে হয় না ওকে হ্যাঁ, ব্যাক ঠিক আছে, করবে। মানে এখানে সামারাইজ করছি যে সাউথ আফ্রিকা প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য খুব ভালো হোমওয়ার্ক করে এসেছিল। প্রচুর। ঈশান কিষানকে আমি এখানে বেনিফিট অফ ডাউট দিচ্ছি, কারণ হ্যাঁ, ঈশান দিতে হবে, কিষান কিছু করার নেই। এত এত দিন ধরে ভালো খেলে এসেছে, একটা ব্যাড ডে যেতেই পারে কারোর যেতে জন্য। পারে। বাট আগেন আমার ইন্ডিয়ান টিমের কাছে এটাই রিকোয়েস্ট, বা ব্যাটসম্যানদের কাছে, যে 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 লড়াইটা সবসময় বলের সাথে হয়, বোলারের সাথে না। হুম। যে আমাকে প্রথম বলে নেমেই যে ছয় মারতে হবে, দ্যাট শুড নট বি দ্য কেস। এক্স্যাক্টলি। কারোর ইগোটাও এতটা বড় হয়ে যাওয়া উচিত না যে যে আমাকে স্টার্ট করতে হবে ছয় ছয় দিয়ে। মেরে। চার মেরেও কিন্তু স্টার্ট করা যায়, বা সিঙ্গেল আরে নিয়েও স্টার্ট করা যায়। বাট ডট হোয়াট বল এভার দিয়েও এটা, স্টার্ট করা যায়, করো না। ট্রিস্টান স্টাফস এক্স্যাক্টলি তাই করলো। 17-19 ওভারে কোনো চার্জই করলো না, জাস্ট হি গেভ দ্য রেসপেক্ট টু দ্য বোলার। সো যাই হোক, চলো। আর তিলাক্স তিলাক্স ফর্ম ইজ ভেরি বোরিং, যে আমি তুমি জানি না এটা ও কি আগে করছে। মানে আমি তখন তোমাকে, তুমি আগের এতে বলছিলে, মানে তোমাকে সরি থামিয়ে দিলাম, তুমি আগের ভিডিওতে বলছিলে ও স্ট্রাইক রেট স্লো, মানে আমি অতটা সত্যি নোটিস করিনি। মানে আজকে সত্যি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে তিলকও, মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল ও জাস্ট নিজের পজিশন বাঁচানোর জন্য খেলছে। ভেরি সেলফিশ ওয়েতে খেলেছে, টিমের জন্য খেলেনি। স্ট্রাইক কিন্তু রোটেট যেখানে বেশি বল করবার তো কথা খেলেও ছিল, নি। ঠিক আছে, মানে স্ট্রাইক যেখানে রোটেট করতে করার দরকার ছিল কেউ করেনি, ও করেনি। তো কি করবে? বাট হ্যাঁ, তুমি ওখানে যদি আমার এক্সট্রা আরো মনে কিছু হয়, পয়েন্ট অ্যাড করতে চাও না, করো। এক্সট্রা কিছু অ্যাড করব না, যে এখানে নাম্বার থ্রি এর ইম্পর্টেন্সটা আবার বিরাট কোহলির কাছে চলে আসে। যে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপে আজ পর্যন্ত তিনবারই 150 চেস করেছে, আর এক্স্যাক্টলি। তিনবারই বিরাট কোহলি নট আউট ছিল। ফার্স্টটা বোধহয় সাউথ আফ্রিকার সাথে ছিল। 86, 72, 86 এর, 76 না, এরকম না, না, কিছু স্কোর গুলো ফার্স্ট ছিল। সাউথ আফ্রিকার সাথে ছিল, সেটা 72 অফ 44 বলস। তারপর অস্ট্রেলিয়ার সাথে ছিল 82 অফ 51 বা 53 বলস। আবার সেটা পাকিস্তানের সাথে এমসিজি তে ছিল 2022-তে 82 82। अगेन হ্যাঁ, নট আউট। তো নট আউট, তিনটেই নট এখানেই আউট। মনে হয় যে, হ্যাঁ, তিনটেই নট। আর এখানেই মনে হয় যে ওই প্লেয়ারটা কতটা বড় ছিল, যে যে আইসিসি টুর্নামেন্টসে রাজ করতো, হুম। দেখিয়ে বলে দিত যে আই এম দ্য কিং। এটা আমার। এই জন্যই হয়তো এই জন্যই হয়তো আমরা বিরাট কোহলিকে আগামী দুটো জেনারেশন মিস করব। হয়তো, অবশ্য হয়তো, উই হ্যাঁ নেভার নো। মানে ওকে চলো, জানি না মানে দুটোতেও কুলোবে কিনা। কোহলি যা ইম্প্যাক্ট ফেলে গিয়েছে, মানে যার জন্য, মানে এখানে জাস্ট আমার একটা কমেন্ট্রি মাথায় আসছে। আহ 2019 ওয়ার্ল্ড কাপে যখন বিরাট কোহলির ওই এলবিডব্লিউটা হলো, কমেন্ট্রিতে বলছে বিরাট কোহলি উইল হ্যাভ টু টেক দ্য রিভিউ অ্যান্ড হোপ ইটস উইথ মিসিং দ্য স্টাম্পস। বাট মানে কে বলেছিল জানো তো? সৌরভ। না, আমি জানি না। সৌরভ আচ্ছা। বলেছিল। তো মানে চিৎকার করে বলছে বিরাট কোহলি ইউল হ্যাভ টু টেক দ্য রিভিউ। মানে আমি স্টিল ওটা হচ্ছে যে মানে এখনো মানে কানে ভাসে। যাই হোক, তো তুমি কি বলবো, তুমি বলো সূর্যার ক্যাপ্টেন্সি নিয়ে, না আমি বলবো? তুই বল। সূর্যাকে আজকে না মানে দিশাহারা লাগলো। মানে সূর্যা এতদিন মানে অনেকটা হচ্ছে যে কি বলতো, মানে কিং অফ গুড টাইমস টাইপের ফিল হচ্ছিল। মানে যখন অ্যাকচুয়াল ওর মধ্যে যে পোটেনশিয়ালটা আছে ও দেখাতে পারতো, সেই সময় ও পুরো ক্লুলেস হয়ে গেল। ওর মানে ও অ্যাটলিস্ট এসে বোলারদেরকে বলতে পারতো ভাই তুই ছটা ছয় খেয়ে গেলেও যেন স্টাম্পে বলটা থাকে।
একটু বলে ভ্যারিয়েশন কর, একটু স্লোয়ার কর। আমার জাস্ট মনে হলো ইন্টেন্টই নেই কোনো, পজিটিভ ইন্টেন্টই হারিয়ে গিয়েছিল টিম থেকে। আমি জানি না মানে। এই না না তো, এটা সবার যার যার অ্যানালিসিস যে যেভাবে দেখছে, আমরা তো জানি না যে সূর্যা মাঠে কিভাবে জিনিসটাকে ডিল করছিল বা ও কিভাবে চেষ্টা করছিল। বাট আমি তোর সাথে একমত এখানে, যে আমার মনে হলো অনেকদিন পরে যে ইন্ডিয়ান বোলার্স অ্যাপার্ট ফ্রম জসপ্রীত বুমরাহ আর হর্ষদীপ সিং, যে খুব আর্লি অন একটা নেগেটিভ লাইনে ওরা চলে গেছিল, যে আউটসাইড দ্য অফ স্টাম্প একদম সিক্স স্টাম্পে বা ওয়াইড লাইন মার্কে আমি বল করবো যাতে আমাকে মারতে না পারে। তো হয়তো ওটা একটা দুটো বলের জন্য ঠিক আছে, হুম। বাট তুমি যদি ছটা কি ছটা বল ওখানে করে যাও, ব্যাটসম্যান প্রিপেয়ার্ড থাকবে। ব্যাটসম্যান এক্স্যাক্টলি। বুঝে যাবে যে আমার কোনো রিস্ক ফ্যাক্টর নেই এখানে, এলবিডব্লিউ হওয়ার ভয় নেই, বোল্ড হওয়ার ভয় নেই। হুম। একটাই ভাবে আউট হতে পারি যদি মিসকিউ হয় আর মানে এজ লাগে। সার্কেল বা ডিপে ক্যাচ হয়ে যায়। হুম। আর এনিওয়েজ সব থেকে দুজনেই আরেকটা জিনিস। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, না না ঠিক আছে, আমি বলছি যে আ- ওদের নাম্বার 4, 5, 6 সবাই ভালো ফর্মে বা ভালো হুম। রান করছিল, ভালো স্ট্রাইক করছিল, তো তাদের কাছে এটা মনে হয়নি কোনো থ্রেট। আর আরেকটা জিনিস কি জানো তো, মানে আমি আরেকটা জিনিস যেটা দেখলাম, মানে একমাত্র চেষ্টা করছিল শেষের দিকে, তখন ম্যাচ অলরেডি বেরিয়ে গেছে। শুভম দুবে চালানোর চেষ্টা করেছে, ব্যাটে বলে ক্লিকই হচ্ছে না কোনো। আমি জানি না কি হয়েছিল, মানে ওরা কি স্লোয়ার বল এক্সপেক্ট করে হ্যাঁ, প্র্যাকটিসই করে আসেনি? মানে এরা কালকে আগে মানে দেখেছো, অর্ধেক বলে স্পিডই কমিয়ে দিয়েছে, যেগুলো একটু স্পিড করেছে সেগুলোই ছয় খেয়েছে। তোকে তো আমি আগেই বলেছিলাম যে ম্যাচের শুরুর দুটো ম্যাচ আগে আমি বোধহয় বলে দিয়েছিলাম যে এডেন মাকরাম ওপেন করবে। হ্যাঁ, আহ, মানে বোলিং ওপেন। হ্যাঁ, আর ওদের টিমে মানে যখন পাকিস্তানের সাথে ম্যাচ হয়েছিল তখন সালমান আলী আগা ওপেন করবে, এখানে বোলিং পেস কমিয়ে দেবে। সবই এটা যদি আমরা বুঝতে পারি, তো আমরা হ্যাঁ, শিওর যে টিম ওরাও ম্যানেজমেন্ট বুঝতে বুঝতে পারছে, পারবে। কিন্তু কি বলতো, ওই যেটা প্রথমে বললাম, টিম ম্যানেজমেন্ট যদি নিজের ইগো, নিজের বায়াসনেস ছেড়ে না বেরিয়ে আসে, কপালে কষ্ট আছে। আমার বলো, শুধু বলো না, বলো। ইন্ডিয়ান টিমকেই মনে হচ্ছে যে 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 এক স্পিন খেলতে কষ্ট হচ্ছে, আর কোনো হুম। টিমকে দেখে মনে হচ্ছে না। হুম। হুম। আর স্লোয়ার ডেলিভারি খেলতে পারছে না, ওদের যত জোরে বল দেয় ওরা খুব ভালো খেলছে, দ্য হুম। মোমেন্ট ইউ টেক দ্য পেস আউট অফ দ্য বল দে আর স্ট্রাগলিং, এটা আমার হুম। মনে হচ্ছে। তো এক্স্যাক্টলি, আমি জানি না এক্স্যাক্টলি, তারা কি ভেরি ট্রু। প্র্যাকটিস করবে নেটসে গিয়ে, বাট দে হ্যাভ টু ওয়ার্ক অন ইট। কারণ আমার কোথাও গিয়ে সাম মনে হচ্ছে এখন জিম্বাবুয়েও ওদেরকে, মানে যেটা বলছিলাম, হারিয়ে দেবে। এবং জিম্বাবুয়েরও মানে ওদেরও ভালো স্পিনার রয়েছে দেখছিলাম। আর ওরা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা কিভাবে বের করলো ভাবো। সো আমার মনে হয় না ইন্ডিয়াও জিম্বাবুয়ের এগেনস্টে এত সহজে জিততে পারবে। কারণ নেদারল্যান্ডের যাই এগেনস্টে হোক, অত কষ্ট করে জিতেছে, ওই -3.8 নেট রান রেট কাভারই করতে পারবে না। দুটো আমার কাছে জিনিস আমি টেকনিক্যালি ইন্ডিয়া আউট, দুটো আনফরচুনেটলি। জিনিস আমি আমি এখনো আউট করব না ইন্ডিয়াকে, এখনো দুটো গেম বাকি। সাউথ আফ্রিকা যদি নেক্সট ওর দুটো গেম জিতে যায়, তখন ইন্ডিয়ার রান রেটের উপরে জিনিসটা আসবে না, ইন্ডিয়াকে জাস্ট দুটো গেম জিততে হবে। তো আমি এখনো কি করে টেকনিক্যালি হবে? সাউথ আফ্রিকা তিনটে জিতলে মানে ওয়েস্ট ইন্ডিজকে একটা হারিয়ে দিয়েছে, আর ইন্ডিয়াকে ওয়েস্ট দুটো ইন্ডিজকে জিততে কে হবে। হারাবে? সাউথ আফ্রিকা যদি তিনটে জিতে যায়, হ্যাঁ। তার মানে বাকি দুটো গেম ওয়েস্ট ইন্ডিজের সাথেও জিতছে, জিম্বাবুয়ের সাথেও জিতছে। ওকে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়েস্ট আচ্ছা, ইন্ডিজ আর তুমি বলছো জিম্বাবুয়ের ইন্ডিয়া গেম। দুটো জিতবে? হ্যাঁ, ইন্ডিয়া দুটো জিতবে। অনেস্টলি আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এত সহজ হবে ম্যাচটা। ওদের যাই হোক, ওদের হ্যাঁ, হচ্ছে যে তুমি আহ কে আছে বলো, যে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে কোচ, ড্যারেন স্যামি ড্যারেন সামি। ওর নিজের এক্সপিরিয়েন্স আছে। আর তারপর ইডেনে হবে তো খেলা। মনে হয়। যদি ইডেনে হয়, অলরেডি ওরা তিনটে না চারটে ম্যাচ খেলে ফেলেছে। এত কটা সহজ হবে খেলেছে জানি ইন্ডিয়ার না, বাট জন্য? বাট খেলেছে মোর কয়েকটা, দেন টু একটা দুটো ম্যাচ খেলেছে। খেলে। মোর দ্যান টু বা টু হয়তো খেলে নিয়েছে অলরেডি ওরা। খেলে নিয়েছে। তো সো ইডেনের তো পিচ ওরা কি হবে দে অলরেডি নো। হুম, আমার এখানে কি মনে হচ্ছে জানিস, মানে বলো। ইটস ভেরি ফানি যে যদি ফার্স্ট পিচ দেয়, তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে এত সহজে আটকানো সম্ভব না, কারণ ওরাও খুব পাওয়ার স্ট্রাইকিং এবিলিটি নিয়ে ভালো। ঠিক আরে আছে, ওদের যেটা হ্যাঁ, মিস হিট হয় সেটাও 80 মিটারের ছয় হয়। আর যদি স্লো পিচ দেয়, মানে তাহলে তো যদি স্লো ভারত পিচ আগেই পায় হেরে গেছে। দেবে, না না হেরে যাবে না, হয়তো জিতবে ওয়েস্ট ইন্ডিজের সাথে,
বাট সেই রান রেটটা মেক আপ করতে পারবে কিনা ইন দ্যাট কেস, কারণ এখন যাই দেখো, হোক ইন্ডিয়ার হুম, নেট রান রেট ইন্টু -3.8। ওকে, তুমি তো আমাকে জিততে একটা গেলে জিনিস দুটো বলো। গেম। হুম। লিস্ট দেখো, মানে আমি নেট রান রেটের ক্যালকুলেশন, এত কমপ্লেক্স ক্যালকুলেশন বুঝি না। হুম। 76 রানে হেরেছে, মিনিমাম তোমাকে 76 রানে জিততে হবে, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, তোমার মনে হয় ওরা জিততে পারবে 76 রানে? আই পার্সোনালি ডোন্ট ওটাই তো থিঙ্ক সো। বলছি, এটাই তো, এইখানেই ব্যাপারটা চলে আসছে, হাই রিস্ক হাই ইম্প্যাক্টের খেলা। মানে দেখা যাক কি হয়। খুব ভেরি ক্রুশিয়াল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের ম্যাচটাই কি হচ্ছে, তারপর 26 তারিখের ম্যাচটা। দেখো, মানে আমার পার্সোনালি মনে হয় ওয়েস্ট ইন্ডিজই জিতবে, কিন্তু জিম্বাবুয়ে, কনসিডারিং জিম্বাবুয়েজ ফর্ম, মেবি দেয়ার উইল বি লিটল বিট অফ কম্পিটিশন, বাট আই ডোন্ট থিঙ্ক, আমি জানি না কতটা কি দেবে, বাট ওয়েস্ট ইন্ডিজ জিতবে। আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ মানে জিম্বাবুয়েকে ধারে কাছে টিকতে দেবে কারণ ওয়েস্ট ইন্ডিজ যে ফর্মে আছে, আর খেলছে, হ্যাঁ। ম্যাচটা হচ্ছে পড়বে, মুম্বাইতে। হ্যাঁ। তো পাত্তা ওয়েস্ট পাবে ইন্ডিজ না, ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে পাত্তা প্লেয়াররা পাবে না। অনেক। হ্যাঁ। তো ওয়েস্ট ইন্ডিজ টিমের পাওয়ার স্ট্রাইকার্স এ ভর্তি। সত্যি। তো আমি খুব একটা বেশি সারপ্রাইজড হব না যদি ওয়েস্ট ইন্ডিজ প্রথম থেকেই অ্যাটাক করে সাউথ আফ্রিকার পলিসিতে রান রেটটা হাই করে রাখার চেষ্টা করে। বাট লেটস সি লেটস কি সি, হয় হ্যাঁ। না হয়, এটা আমরা পরে ডিসকাস করব, পরে যখন ম্যাচ আসবে। হুম, হুম, তো হুম, হুম, হুম। এই নিয়ে তোর, তো এই সিনারিওতে তো চারটে সেমিফাইনালিস্ট কাকে কাকে দেখছিস? এদিক থেকে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নাকি তাই তো, আর ওদিকে নিউজিল্যান্ড পাকিস্তান ড্র হয়ে গেছে, ইংল্যান্ড, আনফরচুনেটলি ইংল্যান্ড যাবেই। আর কে আছে ওখানে? ওদের টিমে কে কে আছে বলো তো? শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান, তাই তো? ইংল্যান্ড, নিউজিল্যান্ড। আমার প্রেডিকশন হচ্ছে যে আমার মন বলছে যে সামহাও একটা ম্যাজিক্যাল কিছু হবে এন্ড ইন্ডিয়া উইল কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল। যে আমাদের এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, আর ওই গ্রুপ থেকে তো নিউজিল্যান্ড ডেফিনেটলি কোয়ালিফাই করবে। আর পাকিস্তান আর ইংল্যান্ডের মধ্যে ট্রিকি সিচুয়েশন, বাট আমার মনে হচ্ছে ইংল্যান্ড বেরিয়ে যাবে। কিন্তু ইংল্যান্ড তো বেরিয়ে যাবে মানে অলরেডি, বেরিয়ে যাবে মানে হচ্ছে অলরেডি তো মানে কোয়ালিফাই কোয়ালিফাই করে কোয়ালিফাই যাবে। করে যাবে। কিন্তু ইংল্যান্ডের তো হ্যাঁ। নেট রান রেট অলরেডি বাড়িয়ে ফেলেছে, বা যথেষ্ট ভালোভাবে জিতেছে সবে কনভিনসিং। একটাই গেম হয়েছে এখনো, দুটো গেম বাকি আছে, ওকে, দেখা যাক। লেটস সি, লেটস সি। বাট সবকিছু শেষে আমার এটাই মনে হয় যে নিজের খেলা থেকে বা যে লিমিটেড ক্রিকেট আমরা খেলেছি, যে মানে ব্যাক টু ইন্ডিয়ান ক্যাম্পের মধ্যে এখন জানি খুব নার্ভাস সিচুয়েশন চলছে, হয়তো তাদের মধ্যে কি ডিসকাশন করছে আমি জানি না, বাট অ্যাজ এ ক্যাপ্টেন সূর্যা বা টিম ম্যানেজমেন্টের উচিত সব প্লেয়ারদের এই টাইমে একসাথে সাপোর্ট ডেকে করে। সিকিউর ফিল করানো উচিত, যে অ্যাটমসফিয়ারটা পজিটিভ রাখা উচিত। এই দুটো গেম, নেক্সট দুটো গেম খুব ক্রুশিয়াল। সাউথ আফ্রিকা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কি কি ফ্লস তোমাদের মধ্যে আছে, একদম, যেটা একদম। অন্যান্য টিম ডেফিনেটলি পিক করবে। ইন্ডিয়ার খুব ভালো মতো হোমওয়ার্ক করে যাওয়া উচিত, কারণ নেক্সট ম্যাচ আই থিঙ্ক জিম্বাবুয়ের সাথে চেন্নাইতে। হুম। তো চেন্নাই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য মোস্ট হাই স্কোরিং ভেনিউজ বোধহয়। তো তো ইন্ডিয়াকে খুব ভালো খেলতে হবে আর চেষ্টা করতে হবে যেন জিম্বাবুয়ের সাথে অ্যাটলিস্ট একটা বড় মার্জিনে জিতে মিনিমাম 50 রানের নেট। মার্জিনে যেন জিততে পারে, হ্যাঁ, বাট আই একটা নেট ডোন্ট রান থিঙ্ক ইট রেটটাকে। উইল বি ইজি, লেটস সি কনসিডারিং দেয়ার ওটা। লেটেস্ট ফর্ম। হ্যাঁ, লেটস সি যে এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো ম্যাচের ম্যাচ দেখে আমরা সবাই খুব মানে দুঃখিত, বাট হোপ করছি যেন ইন্ডিয়া ফাইটস ব্যাক। এরকম সিচুয়েশন হয়তো আগেও আসবে ইন্ডিয়ার জন্য, আর ইন্ডিয়া আমি জানি হয়তো ফুললি প্রিপেয়ার্ড। চলো, ঠিক গুড আছে। নাইট, টাটা।